সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান সাদা ইউনিভার্সিটি অন্য দৃষ্টিতে। আমরা সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানে। আজকের দিনের ঘটনা বলে আমরা ইতিমধ্যে জেনেছি অত্যন্ত মর্মান্তিক দুটি ঘটনা ঘটেছে রাজধানীতে। আবার ব্লগারদের উপরে আক্রমণ, ইতিমধ্যে একজন ব্লগার মারা গেছেন। এই সব নিয়ে আলোচনা করবো আজকে। আমার সঙ্গে দুজন অতিথি আছেন আমার পাশেই, জনাব আবু সাহিদ খান, সিনিয়র সাংবাদিক কলামনিস্ট, আছেন রাশেক রহমান, সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের। তাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আবু সাহিদ খান, একটু আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আমরা দেখছি প্রতি সপ্তাহে দেশে কিছু না কিছু একটা ঘটনা ঘটছে। ব্লগার হত্যা তো শুরুই ছিল, তারপরে আবার বিদেশি হত্যা, এরপরে তাজিয়া মিছিল বোমা, আজকে আবার ব্লগারদের উপর আক্রমণ। সব মিলিয়ে একটা প্রতি সপ্তাহে একটা না একটা ঘটনা বলেই ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু রহস্যের তো কুলকিনারা উদ্ঘাটিত হচ্ছে না। কেন হচ্ছে না? তো পুলিশ তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেয়, কিন্তু এই ক্ষেত্রে তো দক্ষতার পরিচয় দিতে পারছে না, এবং কোনো হত্যাকাণ্ডেরই তো বিচার হচ্ছে না। তো এটা তো আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, এবং জনজীবন তো এখন আর নিরাপদ নয়, এবং আতঙ্ক নেমে এসছে, বিভিন্ন জায়গায় তো আতঙ্ক দেখা দিয়েছে। তো এখানে একটা জিনিস আমাদেরকে স্পষ্ট হওয়া দরকার যে আমাদের উন্নয়ন এর অপরিহার্য শর্ত হচ্ছে শান্তি, গণতন্ত্র, শান্তি, এবং জনজীবনে যদি নিরাপত্তা না থাকে তাহলে তো সমস্ত কর্মকাণ্ড, যা কিছু অর্জন, সেখানে তো কালো ছায়া ফেলবে, সামনের দিকে এগোনোর পথ বাধাগ্রস্ত হবে। এই যে তদন্তগুলো কেন হচ্ছে না, আপনার কি মনে হয় যে কি কারণে? আমরা তো পুলিশের অনেক দক্ষতা দেখি বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ দেখি, কিন্তু এই ক্ষেত্রে দেখছে না কেন? তাহলে পুলিশ কি জিনিসটাকে খুব গুরুত্বের সঙ্গে, সরকার কি গুরুত্বের সঙ্গে নিচ্ছে? এবং সেই জায়গায় তো প্রশ্ন আসে। তাহলে অনেক ক্ষেত্রে হয় কি যে পুলিশের পর যদি পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হলে তো সেই সব রহস্য উদ্ঘাটন করতে পারে। তাহলে এখানে কি পুলিশের উপর কোনো বাধা নিষেধ আছে? এই প্রশ্নটা জেগে যায়। আমি এটা কমেন্ট করছি না যে বাধা নিষেধাজ্ঞা আছে, কিন্তু প্রশ্ন তো থেকেই যায় যে কেন এটা ঘটছে। এবং একটা ঘটনা নয়, আপনি চিন্তা করুন যে এই যে পীর এবং সুফি মতলম্বীদের উপর একের পর এক হত্যা, ব্লগারদের হত্যাকাণ্ড, বিদেশিদের পর হত্যাকাণ্ড, এক পাদ্রীকে হত্যার প্রচেষ্টা, এই ঘটনাগুলো, এবং এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। সরকার অনেক সময় একটা ঘটনা ঘটলে সেটাকে বলে, পুলিশের পক্ষ থেকে বলা হয় বিচ্ছিন্ন ঘটনা। আরেকটা হচ্ছে যে বাস্তবে এখানে সরকারের পক্ষ থেকেও অনেক সময় তার একই অবস্থানে থাকছে না, কখনো অতিকথন, আবার কখনো সত্য গোপন। কখনো বলছে যে দেশে একের পর এক লোকদের গ্রেপ্তার করে বলছে আইএসকে গ্রেপ্তার করা হচ্ছে, জঙ্গি গ্রেপ্তার করা হচ্ছে, জঙ্গি তৎপরতা, বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আবার পরক্ষণেই আবার আর একটা প্রেক্ষাপটে এসে বলা হচ্ছে যে না, জঙ্গি নেই, আইএস নেই। এই ধরনের অতিকথন এবং সত্য গোপন, এর মধ্য দিয়ে আমার মনে হয় সবকিছু আড়াল হয়ে যাচ্ছে। যা আমাদের বক্তব্য হচ্ছে যে একটা গণতান্ত্রিক সমাজ, একটা সমাজ, সেখানে মত পথ থাকতে পারে, বিভিন্ন মত পথ থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক হতে পারে, বাহাস হতে পারে, কিন্তু সেই জন্য তো কারো জীবন কেড়ে নিতে পারে না। এবং এই জীবনের নিরাপত্তা বিধান করার দায়িত্বটা তো সরকারের, এবং এই সরকার যদি সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তো যদি মনে করা হয় যে না, এই আঘাত তো বিশেষ বিশেষ মহলে হচ্ছে, তো আসলে তো আলটিমেটলি সমস্ত নাগরিক এবং সমস্ত মানুষের তো সে ভিন্ন মত পোষণ করতে পারে, সে ভিন্ন বিশ্বাসী হতে পারে, বিশ্বাসী কিংবা ধর্মে বিশ্বাসী, ভিন্ন ধর্মে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী হতে পারে, কিন্তু তার জীবন তো কেউ কেড়ে নিতে পারে না। তার জীবনের এই নিরাপত্তা একটা স্বাধীন দেশে এটা তো সরকারের দায়িত্ব, এবং এটা সমাজ, সরকার, এখানে তো এই ধরনের একটা শান্তি, সৌহার্দ্যমূলক পরিবেশ থাকবে, এটাই তো আমরা আশা করেছি। আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিতর্ক আমরা দেখেছি, এবং বিতর্ক ছিল, কিন্তু এইভাবে জীবন কেড়ে নেওয়ার ব্যাপারটা, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। এটা এই জন্য এই জায়গা থেকে আমার মনে হয় যে প্রাথমিকভাবে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়া দরকার। হ্যাঁ, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা হয়তো আমরা আসবো, কিন্তু প্রাথমিকভাবে হচ্ছে যে পুলিশ প্রশাসনকে তৎপর হওয়া দরকার, এবং সমস্ত মানুষ, সে সমাজের যে চিন্তা, যে মত, যে পথেরই বিশ্বাসী হোক, তাকে নিশ্চয়তা দিতে হবে। এই প্রতিহিংসার যে ব্যাপারটা, প্রতিহিংসার রাজনীতি কিংবা প্রতিহিংসার সংস্কৃতি থেকে মানুষকে বাঁচাতে হবে। অর্থাৎ আমি যাকে পছন্দ করি না তাকে নিশ্চিহ্ন করে দেব, এটা রাজনৈতিকভাবে কিংবা ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে কিংবা সাংস্কৃতিকভাবে কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য না। অর্থাৎ ভিন্ন মতলম্বীর সঙ্গে গণতন্ত্রের ব্যাপারটাকে, গণতন্ত্র হচ্ছে ভিন্ন মতলম্বীর সঙ্গে আমি বাহাস করব, আমি বিতর্ক করব,
কিন্তু আমি তাকে নিশ্চিহ্ন করব না, আমি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। এইটাই তো গণতন্ত্র। এই শর্তটা এখন নিশ্চিত হওয়া দরকার। এই ইস্যুটাতে যে কখনো অতিকথন কখনো সত্য গোপন, আবু সাইদ খান বলছে এই কারণেই সরকার জিনিসটা সিরিয়াসলি নিচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। সরকার যে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি, তাহলে একের পরে ঘটনা, আজকে যে দুটি ঘটনা ঘটলো প্রকাশ্যে দিনের বেলায় কুপিয়ে হত্যা করা হলো একজন প্রকাশককে, তারপরে আবার আরেকজন প্রকাশকের ইয়েতে হামলা, এখনো তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এই অনুষ্ঠান যখন দেখা করছি তখন জানি না এর মধ্যে কি ঘটনা ঘটবে। এখানে যে ঘটনাটা হচ্ছে যে এটা তো সত্যি যে একটার পর একটা ঘটনা মেনে নেওয়া যায় না এবং কাজ করার অনেক সুযোগ রয়ে গেছে। আমি মূলত যেটা মনে করি, আপনি যদি আমাকে অভয় দেন আমি সত্যটাই বলতে পছন্দ করি। সত্যিকার অর্থে 2015 সালে এসে এই ধরনের যে ক্রাইমগুলো আমরা দেখছি, যেটা আবু সাইদ ভাই একটু আগে বললেন যে পরমত সহিষ্ণুতা একেবারেই নেই বললেই চলে। আমাদের এই জনপদে সমাজে বহু বছর ধরেই অনেক ব্যাপারে তর্ক বিতর্ক হয়েছে। সবসময় আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি তা না, কিন্তু তার বিনিময়ে প্রাণ নাশের যে সংস্কার বা সংস্কৃতি সেটা কিন্তু ছিল না, এটাই তৈরি হয়েছে। সমস্যাটা হয়ে গেছে যে বাংলাদেশ আজকে যেই নতুন ধরনের অপরাধের স্রোতকে মোকাবেলা করার জন্য যেই ধরনের বিবর্তন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার ব্যবস্থার মাঝে হওয়া দরকার ছিল, সেটা দুঃখজনক হলেও সত্য না, হয়নি। দুঃখজনক হলেও এটা সত্য হয়নি। আর এই ধরনের বিবর্তন হঠাৎ করে আপনি 1-2 বছর ভিতরে করতে পারবেন তাও কিন্তু না। যেমন আমি একটা ছোট উদাহরণ আপনাকে দিতে চাই, যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, কিন্তু আজ অবধি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে একটা থিঙ্ক ট্যাঙ্ক আপনি কিভাবে বানাবেন, অর্থাৎ একটা সমাজের কি মনস্তত্ত্ব, সেখান থেকে কি কি ধরনের অপরাধ সংগঠিত হতে পারে, সেই অপরাধগুলোকে মোকাবেলা করতে গেলে কি করতে হবে, তার জন্য প্রয়োজনীয় সমাজ বিজ্ঞানী অথবা জ্ঞানী গুণী পারদর্শী ব্যক্তি, সক্ষম ব্যক্তির যে সম্মেলন থাকা দরকার ছিল, সেটা কিন্তু আজও নেই, ওই সংস্কৃতিটাই নাই। অর্থাৎ আজকের দিনের যে সমস্যাগুলো আপনি আমি দেখছি, অর্থাৎ এই যে 2 বিদেশি নাগরিককে হত্যা করা, ব্লগারদেরকে হত্যা করা, এখন ব্লগারের যে পাবলিশার ছিলেন তাকেও হত্যা করা, এই যে একটা নতুন ব্যাপার আমাদের সমাজে দেখা যায়, এটাকে যদি আপনি মোকাবেলা করতে চান, এটা শুধুমাত্র অস্ত্র, গুলি এবং তদন্তের মধ্য দিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন। তাহলে কি করতে হবে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দেখেন আপনি পাশ্চাত্য দেশের অথবা আধুনিক সমকালীন সময়ের যত সন্ত্রাস বিরোধী বই আছে, এগুলো যদি পড়েন তাহলে আপনি দেখবেন যে আজকাল সন্ত্রাসীরা একটা অ্যাপ্রোচ নেয়, এটাকে বলে সেলফ ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ। অর্থাৎ একটা কোষের মতো এটা তাদের অবস্থান থাকে, একটা অ্যামিবা কোষ, মানে এক কোষী একটা প্রাণী। অর্থাৎ তারা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ, তাকে একটা অর্থ দিয়ে দেওয়া হচ্ছে, একটা স্পেসিফিক মিশন দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোথা থেকে এই অর্থটা আসছে, এই মিশনটা কে দিচ্ছে, এটা কিন্তু ওই কোষের ব্যক্তিরাও জানে না। সুতরাং এই ব্যক্তি কোনো অপরাধ সংগঠিত করার পর তাকে আপনি গ্রেপ্তারও করেন, এর উপরে কে আছে এটা বের করা খুব দূর হয়ে যায়। এটা শুধু বাংলাদেশের জন্য, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সত্য, যুক্তরাজ্যের জন্য সত্য। তো সেই জায়গায় অনেক বেশি বিজ্ঞান নির্ভর, অনেক বেশি ধী নির্ভর অ্যাপ্রোচ নিয়ে আমাদেরকে এখনকার বর্তমান যে ক্রাইমগুলো আমরা দেখছি সেটা অ্যাপ্রোচ করতে হবে। আর জঙ্গি আর আইএস এর ব্যাপারে যেটা উনি বললেন, বাংলাদেশে আইএস নাই, বাংলাদেশে আইএস নেই, তবে জঙ্গি নাই এটা আমি বলবো না। এই দেশে মৌলবাদ চিন্তা পুষ্ট, জঙ্গিবাদ ধ্যান ধারণা পুষ্ট লোকজন আছে এবং তারা দিন দিন ঘনীভূত হচ্ছে, তাদেরকে মোকাবেলা করা প্রয়োজন। আমি সবসময় একটা কথা বলি, সন্ত্রাসের একটা বড় ব্যাপার আছে যেটা আমাদের দেশের বস্ত্র শিল্পে ব্যবহার করা হয়, ফরওয়ার্ড লিঙ্কেজ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। অর্থাৎ যিনি আপনার সমাজে জঙ্গিবাদী হয়ে যাবেন, মৌলবাদী হয়ে যাবেন, তিনি সবসময় চেষ্টা করবেন আপনার সমাজ থেকে বাইরে যারা অবস্থান করছে তারই মতো একই রকম মৌলবাদ বা জঙ্গিবাদ, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। এখন আমরা আইএসএল বা আইসিস বা আইএস বলতে যা বুঝি, তার সাথে হয়তো বা এখনো সরাসরি কোনো যোগাযোগ স্থাপিত হয়নি। তবে যদি অতি সত্বর আমরা অভ্যন্তরীণভাবে গড়ে ওঠা জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠীকে যদি দমন না করতে পারি, তাহলে এক সময় গিয়ে মনের ভিতরে যে ভীতিটা সবচেয়ে বেশি কাজ করে, যেটা আপনার অনুষ্ঠানে আমি বহুবার বলেছি, যে আজকে আইএস এর সংঘর্ষ লেভেন্ট রিজন ছাড়িয়ে সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে, মিডল ইস্ট ছাড়িয়ে সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমাদের দেশেও সেই অবস্থাটাই হবে। এবং আইএস যে নাই এটা বলাটা আমি মনে করি না সত্য গোপন করা হয়েছে। আমি মনে করি যেই প্রেক্ষাপট থেকে, যেই দৃষ্টিভঙ্গি থেকে এই বক্তব্য এসেছে, সেটা যদি আমরা নির্মোহভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরাও অনুধাবন করব যে বাংলাদেশে এখনো আইএসের উপস্থিতি নাই। তবে যদি আমরা যথাবিহিত ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে অবশ্যই আইএস কেন, আইএসের থেকে আরো বড় দানবীয় না, এখন হচ্ছে যে ঠিক আছে যে রাশিক সাহেব যেটা বলেছেন যে এইটা কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মোকাবেলা করা যাবে না, কথাটা সত্য।
কিন্তু আইন শৃঙ্খলা নিরাপত্তার কাজটা তো আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে। যখন একটা হত্যাকাণ্ড হয়ে যায় এবং সেই হত্যার কুলকিনারা রহস্য উন্মোচন করা, তদন্ত করা, অপরাধীদেরকে ধরা এবং বিচার করা, এটা তো রাষ্ট্রের কাজ। হ্যাঁ, সেই সঙ্গে আরো কতগুলো ব্যাপার আছে, যেমন রাজনীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে এটাকে আমরা কি করে মোকাবেলা করব। আমরা একদিকে আমরা উগ্রতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে সব দলই কথা বলে, কিন্তু আবার দেখা যায় রাজনীতিতে ধর্মের ব্যবহার হয়, রাজনীতিতে সাম্প্রদায়িক এবং উগ্রপন্থীদের সঙ্গে আতাত হয়, রাজনীতিতে সাম্প্রদায়িক উগ্রপন্থীদেরকে দল থেকে উগ্রপন্থীদেরকে দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, এগুলো ঘটছে। তো এই ধরনের দ্বৈততা রেখে কিন্তু এটা সমাধান করা যাবে না। এখানে রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে, কেন সমাজকে তো পরিচালনা করে রাজনীতি। রাজনীতি যদি ঠিক না থাকে, রাজনীতির মধ্যে যদি গোজামিল থাকে, রাজনীতির ভিতর যদি এই ধরনের দ্বৈততা থাকে, রাজনীতিতে আমাদের এমন জায়গায় চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখন আর মানে রাজনীতি করাই তো কঠিন। যেভাবে আমরা বিদেশে যাচ্ছি, বিদেশ নির্ভর হয়ে পড়ছি, বিদেশি লবিং নিয়োগ করছি ইত্যাদি, এই জায়গায় চলে গেছে এখন। রাজনীতি অ্যামনেস্টির মতো, আজকে যে অ্যামনেস্টির বিরুদ্ধে আজকে বিভিন্ন জায়গায় উৎকোচ নেওয়ার অভিযোগ আসতেছে, এবং অ্যামনেস্টির বক্তব্য হচ্ছে যে সমস্ত আন্তর্জাতিক সংগঠন, এরকম নামী সংগঠন, তারা বলছে মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে। এখন এই পর্যায়ে চলে যাচ্ছে। না, সেটাই রাজনীতিটা, অর্থাৎ আমরা এত মানে আমাদের ক্ষমতা মুখী হয়ে পড়েছে যে ক্ষমতার জন্য আমরা সবকিছু করতে পারি। বিদেশিদের কাছে ধর্ণা দেয়া, বিদেশির কাছে সমস্ত নিজের সত্তা বিক্রি করে দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু আমরা করতে পারি। এমনকি সন্ত্রাসের কাছে যে কোনো, মানে আমাদের এখন রাজনীতিতে যে আদর্শবাদের ব্যাপারটা ছিল, যে রাজনীতির মধ্য দিয়ে যে জনকল্যাণের ব্যাপারটা ছিল, সেটা বোধহয় দিন দিন দুর্বল হয়ে পড়েছে। এখন রাজনীতি হচ্ছে কি করে ক্ষমতায় যাওয়া যায়, কি করে ক্ষমতায় টিকে থাকা যায়। এখানে আদর্শ কোনো বড় ব্যাপার হচ্ছে না, আদর্শ অনেক ক্ষেত্রে বুলিতে পরিণত হয়েছে। আমি একটা জিনাল ফেনোমেনা পলিটিক্সে, তো এই জায়গা থেকে আমাদের রাজনীতিটাকে পরিশুদ্ধ হওয়া দরকার এবং সেই সঙ্গে একটা সুদূর প্রসারী পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনাটা হচ্ছে যে কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পাশাপাশি যে কাজগুলো দরকার সেটা হচ্ছে একে আদর্শিকভাবে মোকাবেলা করা, সামাজিকভাবে মোকাবেলা করা, সাংস্কৃতিকভাবে মোকাবেলা করা, এমনকি ধর্মীয় ব্যাখ্যার মধ্য দিয়ে উদারনৈতিক ধারাটাকে সামনে তুলে আনা, যে ইসলাম এই ধরনের জঙ্গিবাদকে অনুমোদন করে না এবং ইসলাম শান্তির ধর্ম। এই সমস্ত বক্তব্যগুলোর যে আলেমুলে আমাদেরকেও এই ভূমিকাগুলোকে পালন করতে হবে। অর্থাৎ এই ব্যাপারে একটা সামগ্রিক নাগরিক ঐক্য দরকার। আর সেই নাগরিক ঐক্যের ক্ষেত্রে যদি রাজনৈতিক ঐক্য না হয়, তাহলে নাগরিক ঐক্য হবে না। অতএব সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি কিভাবে একে অপরকে, যেখানে সেটা হলো দুর্ভাগ্যজনক, কিভাবে আপনি তাদেরকে এক জায়গায় আনবেন, সেইটা হলো দুর্ভাগ্যজনক। অর্থাৎ আমরা তো একে অপরকে দায়ী করছি যে এক দল বলছে আরেক দল জড়িত, আওয়ামী লীগ বলছে বিএনপি। এই জায়গা থেকে দোষারোপের রাজনীতিটাকে বাদ দিয়ে সেখানে রাজনীতিতে কতগুলো মৌলিক সিদ্ধান্তে আসতে হবে, যে সিদ্ধান্তগুলো যে আমরা অতীতে যাই ঘটে থাক, রাজনীতিতে ধর্মের ব্যবহার হবে না, রাজনীতিতে এখানে সাম্প্রদায়িকতার চর্চা হবে না, রাজনীতিতে সাম্প্রদায়িক শক্তি উগ্রবাদীদের সঙ্গে আতাত হবে না, সন্ত্রাসীদের সঙ্গে আতাত হবে না, এবং দলত্যাগী এই সমস্ত সন্ত্রাসীদেরকে দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। এই ধরনের কতগুলো মৌলিক ব্যাপারে মতৈক্য দরকার এবং সেই এজেন্ডাগুলো থ্রো হওয়া দরকার। ঠিক আছে, কেউ মানছে না, কিন্তু সেই এজেন্ডাগুলো তো কোনো দল থ্রো করছে না, এমনকি সরকারের পক্ষ থেকে এই ধরনের এজেন্ডা কিন্তু তুলে দেওয়া হচ্ছে না। সরকার একদিকে যেমন জামাতের সঙ্গে বিএনপির আতাতকে সরকার সমালোচনা করছে, যৌক্তিকভাবে সমালোচনা করছে, কিন্তু সঙ্গে সঙ্গে দলত্যাগী জামাতিদেরকে মিষ্টি খাইয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তো এই যে স্ববিরোধিতা রাজনীতিতে, এখান থেকে তো মুক্ত হওয়া দরকার। স্ববিরোধিতা, জি, প্রথমেই হচ্ছে কি, আসলে আমাদের দেশটা এত রাজনৈতিকভাবে বিভাজন হয়ে গেছে যে সাইদ ভাইয়ের জন্য অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয় যে আমরা আত্মসমালোচনা করতে পারি। আমি এই অনুষ্ঠানের প্রথম ভাগেই বলেছি, কোথাও বলিনি যে এই অন্যায়ের তদন্ত করা এবং তাদেরকে ধরে অন্তরীণ করে বিচারের আওতায় আনার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর না। আমি বারবার বলছি তাদেরই দায়িত্ব। আমি শুধু বলেছি এই ধরনের অনন্য অপরাধ যা কয়েক বছর আগেও আমরা দেখিনি, নতুন একটা ঘটনা, এগুলোকে সত্যিকার ভাবে তদন্ত করে চিহ্নিত করার মতো যে সক্ষমতা প্রয়োজন, সেই সক্ষমতা আমাদের রাষ্ট্রের এখনো তৈরি হয়নি। এটা দুঃখজনক হলেও সত্য। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় অপরাধ দমন করবেন, কিন্তু তিনি যে অন্যায় অপরাধ দমন করবেন তার মাথার উপরে কিছু বিশেষজ্ঞ, কিছু বুদ্ধিদীপ্ত ব্যক্তির সহযোগিতা প্রয়োজন, যারা তাকে বোঝাতে পারবে, শেখাতে পারবে এবং দেখাতে পারবে কিভাবে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোলে এই ধরনের অন্যায় অপরাধ দমন করা যায়
দীর্ঘস্থায়ী ভাবে। আমি সেই কথাটা বলেছি, আমি দায়িত্ব কখনো অবহেলা করি না, যেটা সত্য সেটা সত্য বলার চেষ্টা করি। আর না, সবচেয়ে আমি কিন্তু আপনাকে দায়ী করি না, আমি বলছি যে পলিটিক্যাল ট্রেন্ডটা বলছি। ওটা হয় কি, আমি আপনার বক্তব্য নিয়ে আমি কথা বলছি। আপনি যে সিনিয়র পলিটিশিয়ান যখন আমাকে সাপোর্ট করবেন, তখন আমাদের দেশের জনগণরা উপকার হবে এবং সরকারও উপকৃত হবে। কারণ এই কথাগুলো তো সাধারণত কেউ টিভিতে বলে না। আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা থিঙ্ক ট্যাঙ্ক দরকার, একটা সেল দরকার। কেউ সাহস করে এই কথাগুলো বলতে পারে না। আমি আওয়ামী লীগ করতে পারি, এখন আওয়ামী লীগ সরকার থাকতে পারে, কিন্তু আমরা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারাও বাংলাদেশকে ভালোবাসেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তিনি তার প্রাণের থেকেও বাংলাদেশের মানুষকে বেশি ভালোবাসেন, তিনি বহুবার সেটা প্রমাণ করেছেন। সেই জায়গা থেকে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেটা হচ্ছে মানুষকে জানানো যে আমাদের এই আধুনিক দিনের সংকটগুলোকে মোকাবেলা করার জন্য সত্যিকার অর্থে কি প্রয়োজন। অনেক সময় কথা বলতে বলতে ছোট একটা আইডিয়া আসে, যেখান থেকে বিরাট বড় একটা সমস্যার সমাধান চলে আসে। তো যাই হোক, আমি যেই জায়গায় আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উনি যে কথাটা বললেন যে নতুন জামাতের দল ত্যাগী ব্যক্তিরা তাদেরকে মিষ্টি খাইয়ে গ্রহণ করা হচ্ছে। আমি তো তৃণমূলের রাজনীতি করি, আমার নিজস্ব একটা, আমার পিতৃভূমি ওনার নির্বাচনী এলাকা, সেখানে আমার যাওয়া আসা হয় ছোটবেলা থেকে, সেখানে রাজনীতি করছি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও যাওয়া হয়। আমি আমার নিজ চোখে এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করিনি, তবে শোনা যায়। হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ। এই দেশের একেবারে প্রান্তিক পর্যায়ে একজন জামাত ইসলামীর কর্মী বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আমার ধারণার সুযোগ তো করেই ফেলেন, শুধু আওয়ামী লীগ কেন, অন্যান্য অনেক দলে ঢোকার জন্য। এটা একটা রূঢ় বাস্তবতা বাংলাদেশের। নিশ্চয়ই এটাকে আমরা সাধুবাদ জানাই না, এটাকেও একটা বুদ্ধিদীপ্তভাবেই মোকাবেলা করতে হবে। আসলে বাংলাদেশ হ্যাজ টার্ন ইনটু এ হিউজ স্যুপ, বল অফ স্যুপ। একই বাড়িতে আওয়ামী লীগ, একই বাড়িতে জাতীয় পার্টি, একই বাড়িতে জামাত ইসলামী। এই বাস্তবতাকে আপনি অস্বীকার করবেন কিভাবে? আর যখন তিন আপন ভাই তিনজন তিন দল করে, তখন যে কোনো এক ভাই বিপদে পড়লে দেখা যায় রাতের অন্ধকারে এক ফোঁটা হলো তো চোখের পানি ফেলে আমরা ওই যে কনফিউজ কাইন্ডনেস যেটাকে ইংরেজিতে বলে, মানে আমরা বিস্মৃতিতে ভুগি। এবং সেই জায়গা থেকে দেখা যায় ওই ভাই যে জামাত ইসলামী করছে তাকে সে তার দলে ঢুকিয়ে নিচ্ছে। এটা অস্বীকার করার কোনো জো নাই। তবে আমার মনে হয় না এই মিষ্টি খাইয়ে গ্রহণ করার ব্যাপারটা এমন একটা জায়গায় গেছে যেটা খুব ভয়ঙ্কর কিছু এখনো ওই রূপ ধারণ করেনি। তবে এখনই আমাদের সতর্ক হওয়া দরকার। তার থেকে বড় যে ভয়ঙ্কর বিষয়টা, সেটা আমি একটু আপনার এখানে তুলতে চাই। সাইদ ভাই নিশ্চয়ই জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট নামে একটা আইন আছে, এটা 1938 সালে করা হয়েছিল। এই আইনে জনগণের সামনে যখনই কোনো ব্যক্তি কোনো লবিস্ট নিয়োগ করবেন, তখনই তার সকল তথ্যাদি প্রকাশ করতে হবে। এবং এটা এই ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে www.fara.com এখানে পাওয়া যাবে। আমি এটা ডাউনলোড করে নিয়ে এসেছি। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল, ঠিকানা 28 ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা 1000, বাংলাদেশ। তারা একিন গ্রাম্প নামক একজন ফরেন লবিস্ট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিয়োগ দিয়েছেন। এখন বিএনপি দিতেই পারেন একজন লবিস্ট নিয়োগ। দুঃখজনক হলো এই ডকুমেন্টটির 7 নম্বর এবং 8 নম্বর ক্লজে পরিষ্কারভাবে বলা, জাতীয়তাবাদী দল বিএনপি একিন গ্রামকে নিয়োগ দিয়েছেন লবিং ইন রিলেশন টু ওয়ার ক্রাইমস ট্রায়ালস টেকিং প্লেস ইন বাংলাদেশ। জামাতি ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, সাজা হচ্ছে। তারা তাদের নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খুব আশ্চর্য হলাম যে জাতীয়তাবাদী দল যারা দাবি করেন তারা মুক্তিযোদ্ধার দল, তারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে অবৈধভাবে এই রাজাকার, এই আলবদর, এই আল শামস, তাদেরকে রক্ষা করার জন্য একিন গ্রাম্প নামক একজন লবিস্টের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাহলে দেখেন বাংলাদেশের রাজনীতি, এই জন্যই বলছেন ঐক্যগত, ঐক্য হবে কোথেকে? এবং সবচেয়ে মজার বিষয়, এই একিন গ্রামকে নিয়োগ দেওয়া হয়েছে $1,20,000 দিয়ে। আপনি জানবেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিজিএমই, তাদেরও লবিস্ট আছে। বাংলাদেশ সরকারেরও নিজস্ব লবিস্ট আছে। কিন্তু লবিস্ট নিয়োগ করার আগে কারণ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে সেই অর্থ প্রেরণ করতে হয়। আজকে জাতীয়তাবাদী দল এই রাজাকার আলবদর, আল শামসকে রক্ষা করার জন্য বাংলাদেশের পরিশ্রমী মানুষ, সৎ মানুষ, দুর্বল, অসহায় আমি বলবো এখনো, সেই সব মানুষের অর্থ এই দেশ থেকে পাচার করছে। কাদেরকে রক্ষা করার? যারা 30 লক্ষ মানুষকে মেরেছিলেন, যারা 2.5 লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছিলেন। এবং শুধু তাই না, প্রতি মাসে তাদেরকে 40 তো বলছে যে তারা কোনো লবিস্ট নিয়োগ করে না। তারা তো বলছে, আসাদুজ্জামান রিপন সাহেবের কথাকে আমি খুব একটা আমলে নিই না, এই কারণে যে ওনাদের মুখপাত্রের কথাবার্তা 2-3 দিন পর পরই চেঞ্জ হয়। এবং সবচেয়ে মজার বিষয়, এটা তো ফেডারেল গভর্নমেন্টের
ওয়েবসাইট, এখানে যা প্রকাশিত হবে এটা যদি ভুল তথ্য হয় তাহলে জাতীয়তাবাদী দল একটা মামলা করে, এটাকে বলে ক্লাস 1 স্যুট। ক্লাস 1 স্যুট করার মধ্যে দিয়ে $500 থেকে $600 মিলিয়ন শুধু ক্ষতিপূরণ আনতে পারবেন। সুতরাং ফেডারেল গভর্নমেন্ট কোনোদিন স্বতঃপ্রণোদিত ভাবে মিথ্যা প্রকাশ করতে যাবে না। এবং এখানে চুক্তি স্বাক্ষর করেছেন মিস্টার টোবি ক্যাডম্যান, যার নাম আমরা সকলেই জানি, ব্যারিস্টার অ্যাট ল, লন্ডন থেকে। জাতীয়তাবাদী দলের পক্ষে একিনগ্রামের সাথে সাইন করেছেন এবং প্রতি মাসে $40,000 করে দেওয়া হচ্ছে। যেই মাসে কাজ একটু বেশি থাকবে সেই মাসে $80 থেকে $1 লক্ষ। আমার কথা হচ্ছে জাতীয়তাবাদী দল বাংলাদেশের নাকি ভালো চায়, যদি তাই হয়, এবং শুধু তাই না, এখানে ট্রেড নেগোসিয়েশনের একটা ক্লজ আছে। অর্থাৎ এই যে আজকে জিএসপি চলে গেল, আমার তো মনে মনে সন্দেহ হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এবং সিনেটরদেরকে প্রভাবিত করার জন্য কি একিনগ্রাম কাজ করে নেই, বাংলাদেশেরই যারা ব্যবসায়ী, যারা রপ্তানিকারক, তাদের বিরুদ্ধাচরণ করার জন্য। এবং এখানে একিনগ্রাম বলছে যে আমাদের ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় শিবিরে প্রচুর কংগ্রেসম্যানদের সাথে খাতির আছে, সরকারের নির্বাহী ক্ষমতা প্রাপ্ত যে কর্মকর্তা কর্মচারী তাদের সাথে আমাদের সখ্যতা আছে। আর যখন আপনি লবিস্ট নিয়োগ করবেন একটা দল হিসেবে, তখন কি দাঁড়ায়? তখন দাঁড়ায় যে আপনি নিজে এইভাবে জাতীয় ঐকমত্য সম্ভব? একটি দল যখন এরকম অবস্থান নেয় আরেকটি দলের সঙ্গে এরকম মুখোমুখি, আমি আগেও বলেছি, দলের সাথে তো করেনি, দেশের সাথে মুখোমুখি। আমি অনেকবার বলেছি যে যুদ্ধাপরাধের প্রশ্নে বিএনপির অবস্থান দোদুল্যমান, তারা কুল রাখে না। এখন তো দোদুল্যমান না, এটা তো স্পষ্ট। এখন বলি যে বিএনপির ভিতর থেকে যুদ্ধাপরাধের যেমন এই বিচারটাকেও তারা সরাসরি উপেক্ষা করে না, কখনো কখনো সমর্থন করে, আবার ভিতর থেকে যুদ্ধাপরাধীদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম কলা কৌশল গ্রহণ করা হচ্ছে। এগুলো নিয়ে কোনো বিতর্ক নেই, এইটা করেছে কি করে নাই সেই বিতর্কটা নিয়ে আমি আসছি না। এখন ঐক্যের জায়গাটা হলো যে ঐক্যটা তো একটা ন্যাশনাল এজেন্ডা, এবং সেই এজেন্ডাটাকে থ্রো করা দরকার যে আমি এই ভিত্তিতে ঐক্য চাই, এবং সেই ন্যাশনাল এজেন্ডাতে যদি কোনো দল না আসে তখন জনগণের ঐক্য তৈরি হয়। যেমন আমি বলি, যেমন একসময় 6 দফা আওয়ামী লীগেও পাশ করতে পারেনি, কিন্তু বঙ্গবন্ধু 6 দফা উপস্থাপন করেছিলেন, এবং 6 দফার ভিত্তিতে 6 দফার সাথে সঙ্গতি রেখে 11 দফা রচিত হয়েছে, এবং 6 দফা 11 দফার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এটা একটা সময়ের ব্যাপার। ঠিক তেমনই করে আজকের এই অবস্থাকে মোকাবেলা করার জন্য সেই প্রোগ্রামটা দরকার, যে প্রোগ্রাম, কিন্তু সেই প্রোগ্রামটা স্পষ্টভাবে সেই প্রোগ্রামটা জাতির সামনে কেউ হাজির করছে না, সেই এজেন্ডাটা দরকার। আমার বক্তব্যটা সেখানে যে আমরা যেমন একটা এজেন্ডা হতে পারে যে এটাকে সাম্প্রদায়িক উগ্রতা রুখে এখানে গণতন্ত্র কিভাবে নিশ্চিত করা যায়, যে এই জায়গাটা একটা ন্যাশনাল প্রোগ্রামটা থ্রো করা দরকার, এবং সেই ন্যাশনাল প্রোগ্রামের ভিত্তিতে ঐক্য হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের সুস্পষ্টভাবে রাজনৈতিক কোনো প্রোগ্রাম, রাজনৈতিক কোনো এজেন্ডা কিন্তু দলগুলোর পক্ষ থেকে আসছে না, বরং দলগুলোর পক্ষ থেকে খানিকটা গোজামিলের এক ধরনের চেষ্টা রয়েছে। এইটুকু এক। আর 2 নম্বর হলো, রাশিক সাহেব যথার্থই বলেছেন যে এখানে যে শুধুমাত্র প্রচলিত আইন রক্ষাকারী বাহিনীকে দিয়ে ওটা হবে না, এটার ভিতর থেকে এখানে এই ধারাটার জন্য এটা বোঝা দরকার, সমাজের মনস্তত্ত্ব বোঝা দরকার, এই জন্য গবেষণা দরকার, এবং আমাদের সমাজে কেন উগ্রতা, কেন সহিংসতা বেড়ে গেছে এর কারণটা বুঝতে হবে। আমাদের সমাজে এমনকি লোকায়ত জীবনে এক ধরনের পরম সহিষ্ণুতা ছিল। আমার খেয়াল আছে যে আমরা শৈশবে যেমন পালা গান, কবি গান শুনেছি, সেখানে শরীয়ত মারফত, দুটো ভিন্ন মত, এবং সেই শরীয়ত মারফতের নিয়ে সারা রাত ধরে বিতর্ক হয়েছে, কিন্তু মানুষ সহিংস হয় নাই, কেউ কাউকে কিন্তু খুন করে নাই। গুরু শিষ্য, মানে গুরু শিষ্যর পালা, নারী পুরুষ পালা, এবং কবি গানে এবং মুর্শিদি মানে পালা গানে, এগুলো আমরা দেখেছি এবং এগুলো আমরা রাত জেগে শুনেছি। এবং সেখানে কিন্তু সাধারণ গ্রামের নিরক্ষর মানুষ, তাদের মধ্যে যে তাত্ত্বিক লড়াই হয়েছে এবং তারা বিভিন্ন মতাবলম্ব হয়েছে, এবং সেই একটা কবি গান কিংবা একবার পালা গান হওয়ার পরে সেই বিতর্ক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, জমির আইলের উপর, বাজারে বসে বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে মানুষ বিতর্ক করত, কিন্তু কেউ কাউকে আঘাত করে নাই। তো সেই ধরনের একটা পরমত সহিষ্ণু সমাজ, একটা তর্কপ্রিয় জাতি কি করে সহিংস হয়ে উঠেছে, আমার মনে হয় এই মনস্তত্ত্ব বোঝার দরকার। এখানে কি করে রাজনীতিগতভাবে মানুষকে প্রতিহিংসা পরায়ণ করে তোলা হয়েছে, এবং আমার মনে হয় এটা ভ্রান্ত রাজনীতিরই ফসল। এবং সেই জায়গা থেকে, এবং এই যে ধর্মের উগ্রতা কেন বেড়ে গেছে, বাংলাদেশের তো একটা পরমত সহিষ্ণু মানে কি, এমন একটা সমাজ যে যেখানে হচ্ছে মুসলমানদের দরগায় হিন্দুরাও সিন্নি মানত করে, আবার দেখা যায় যে হিন্দুদের পূজাতে মুসলমানরাও গিয়ে সেখানে হাজির হয়। এখানে হিন্দু মুসলমানের মধ্যে, এখানে বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে একটা
সম্প্রীতির কিন্তু বন্ধন সমাজে তৈরিতে। যে উগ্রতার চিহ্ন আমরা এখন দেখতে পাচ্ছি, আজকের যে ঘটনাবলী যে ঘটছে, এগুলো আরোপিত, তাতে তো এখন বিশ্বাস করা এ- এ- কঠিন যে এবং এগুলো আমার মনে হয় এগুলো আরোপিত। এই জন্যই আমাদের এই সমাজের এই যে মনস্তত্ত্বটা, আমাদের এই সমাজের চিরায়ত ধারার সঙ্গে এখানে কেন অসঙ্গতি ঘটছে, আচ্ছা, এবং এটা দেখেন, রাজনৈতিক কারণেই ঘটছে বলে আমার মনে হয়। আমি প্রথমে একটা বলি যে গত 27 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার লর্ড এইভবারি লন্ডনের পার্লামেন্টের সংসদে বাংলাদেশের প্রত্যেকটি দলকে আহ্বান জানিয়েছিলেন একটা সেমিনারে অংশগ্রহণ করার জন্য। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি গেছেন, সেখানে জাতীয় পার্টির প্রতিনিধি গেছেন, আরো অনেক সামাজিক রাজনৈতিক সংগঠনের। শুধুমাত্র জাতীয়তাবাদী দলের কেউ উপস্থিত হন নাই, এবং এর উপলক্ষ হিসেবে তারা লিখেছেন যে আমাদের দলের সকল নেতাকর্মী এখন জেল জুলুম অত্যাচারের শিকার, আমরা এখানে অংশগ্রহণ করতে পারবো না। অথচ লর্ড এইভবারি ইংল্যান্ডের সংসদে দাঁড়িয়ে বলছেন যে আজকে লন্ডন নগরীতে জাতীয়তাবাদী দলের সবচেয়ে সিনিয়র মোস্ট এবং সবচেয়ে প্রতিদর্শন নেতাদের সমাবেশ, সেখানে এই ধরনের খোরা যুক্তি উপস্থাপন করা ভুয়ামি ছাড়া আর কিছুই নেই বলে তিনি একটু হাস্যরস করলেন। এই হলো বাংলাদেশের অবস্থা। আপনি রাজনীতি করতে চান, আপনি ক্ষমতায় যেতে চান, মানুষের সামগ্রিক কল্যাণ করতে চান, কিন্তু একটি দেশের সংসদ যখন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আপনার সমস্যা নিয়ে কথা বলার জন্য, তখন আপনি সৎ সাহস নিয়ে সেখানে উপস্থিত হতে পারছেন না। অথচ বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং জাতীয়তাবাদী দলের যারা সিনিয়র নেতা তারা সকলে কিন্তু এখন লন্ডনে। আর আরেকটা যে আমি বলি, আজকের যে নৃশংস ঘটনা এর সাথে কোনো সম্পর্ক নাই। আমি এই কাগজটাতে এই কারণেই দেখালাম যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ফেডারেল গভর্নমেন্ট এই ডকুমেন্টটি, এই দলিলটি প্রকাশ করছে বলে এর কথা আমরা জানতে পারছি। প্রকাশ না করলে তো আমরা জানতে পারতাম না। সুতরাং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য জঙ্গিবাদী মৌলবাদীদেরকে আসলে কারা অর্থায়ন করতে পারে সেটাও তো একদিন বেরিয়ে আসবে। এরাই যে অর্থায়ন করছে না এর তো কোনো নিশ্চয়তা নেই। তারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, প্রত্যেকটা গণমাধ্যম, 25টি বাংলাদেশের চ্যানেল, শত শত পত্রিকা, প্রত্যেক জায়গায় তারা বলে, বিএনপি বলে যে জামাতের সাথে তাদের নির্বাচনী আঁতাত। এই চুক্তিপত্র দেখলে কি নির্বাচনী আঁতাত? জাতীয়তাবাদী দল জামাতে ইসলামের সুচিহ্নিত যুদ্ধ অপরাধীদেরকে বাঁচানোর জন্য আজকে নেমেছে। তারা অর্থ খরচ করছে, অর্থ পাচার করছে। এবং ইলেকশন কমিশনের একটা পরিষ্কার ডিরেক্টিভ আছে যে যে কোনো রেজিস্টার্ড দল প্রতি বছর কি বিষয়ে কোন জায়গায় পয়সা খরচ করবেন সেটা আকলন বিকলনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে ফুটে উঠতে হবে। আজকে আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশের ইলেকশন কমিশনে জাতীয়তাবাদী দলের যে অডিট রিপোর্ট জমা পড়েছে সেখানকার কোথাও এই ধরনের অবৈধ খরচের কথা কিন্তু উল্লেখ করা নেই। তার মানে কি এন্টায়ার পার্টি, আজকে দুঃখজনক হলো সত্য যে এই জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী চক্রান্ত ছাড়ার কিছু না। একটা নামে তাদেরকে প্রকাশ করা, একটি বিশাল রাজনৈতিক বিএনপি তো একের পর এক আমরা দেখছি মধ্যে। এবং আপনি জানবেন এই যে সেলের কথা বললাম, এই সেলের অর্থায়ন, এই সেলের প্রণোদনা, এর পিছনে অবশ্যই আমি মনে করি আজকে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামের হাত রয়ে গেছে। এবং শুধু তাই না, যারা এখন অন্তরীণ অবস্থায় আছে যুদ্ধাপরাধী তাদেরও হাত রয়ে গেছে। আমাদের খুব বেশি সময় নেই, অবস্থা থাকেন, আপনি যদি একটু সংক্ষেপে এক দুই না, মিনিটে বলেন নিশ্চয়ই। একটু, যে আমরা চাচ্ছি এই যে সহিংসতার সিরিজ ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, এটি মানুষকে আতঙ্কিত করছে, মানুষের মধ্যে সংখ্যা, এবং এই যে কখন যে কোথায় কি ঘটবে কিছু বোঝা যাচ্ছে না। হঠাৎ করে এই যে এই যে দুইটি জায়গাতে ব্লগারদের উপরে, এটা ব্লগারের প্রকাশকের উপরে এটা উপায় কি? এটা কিভাবে মোকাবেলা করা হলো? যে রাজনীতিতে যে আদর্শবাদের স্খলন ঘটেছে সেই আদর্শবাদ ফিরিয়ে আনতে হবে, এবং এখানে একটা গণতন্ত্র আবহ দরকার। এবং আমরা বারবার বলেছি, অনেকেই বলছেন যে যদি গণতন্ত্রের আবহটা না থাকে, যদি গণতন্ত্রের চর্চার জায়গাটা না থাকে, তখন গণতন্ত্র চর্চা কি নেই এখন দেশে? আছে, যে ফর্মে আছে সেটা তো যৌক্তিক না এবং কাঙ্ক্ষিত ফর্ম নয়। যেটা যেমন এখানে সংসদ, গণতন্ত্রের একটা ক্ষেত্র হচ্ছে সংসদ অকার্যকর হয়ে আছে। মানে সেটাকে, যে সংসদকে আমরা যেটা কার্যকর সংসদ বলতে পারছি না। আমি একটু শেষ করি যে এই গণতন্ত্রের আবহটা যদি না থাকে তাহলে হবে কি, যে যখন একটা জায়গা, যখন রাজনীতির প্রকাশ্য পথ বন্ধ হয়ে যায় কিংবা প্রকাশ্য পথ সংকুচিত হয়ে পড়ে, তখন ষড়যন্ত্রের রাস্তাটা খুলে যায়। এবং এইভাবেই কিন্তু ভিতর মানে এক লাইনই বলি, মানে রাজনীতি সেখানে ভুল পথে চালিত হওয়ার সুযোগ থেকে যায়। আমি ওনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি এই কারণে যে ইজিপ্টে আমরা দেখেছি গণতন্ত্রের নামে মুসলিম ব্রাদারহুডের মুরসিও কিন্তু ক্ষমতায় এসেছিল। বাংলাদেশে আজ যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রের গুণগত মানে উন্নয়ন করার অনেক সুযোগ রয়ে গেছে। তবে তাই বলে সন্ত্রাসের কাছে মাথা নত করে গণতন্ত্র নামীয় গণতন্ত্রে আমাদেরকে একটা প্লেটে সাজিয়ে দিয়ে দিতে হবে যাতে কোন একজন ব্যক্তি খুশি হয়, দ্যাট ইজ নট কারেক্ট। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে সমস্ত বিশ্বে জঙ্গিবাদ মৌলবাদের যে যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়। আমাদের যুদ্ধ
দারিদ্র্যকে জয় করার যুদ্ধ, আমাদের যুদ্ধ অসুস্থতাকে জয় করার যুদ্ধ, আমাদের যুদ্ধ সুন্দর জীবন তৈরি করার যুদ্ধ। এবং আমি সবশেষে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আবেদির একটা কথা শুধু বলতে চাই, আমাদের ভীতি থাকা উচিত এবং আমাদের চিন্তাও থাকা উচিত, অন্যের যুদ্ধ যাতে আমাদেরকে স্পর্শ করে যোদ্ধা বা জঙ্গিতে রূপান্তরিত না করে। সেই চ্যালেঞ্জটা তো আমাদের সামনে আছে সুপ্রিয় দর্শক। আমরা মনে করি যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে এই যে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এগুলোকে কিভাবে মোকাবেলা করা হবে আমরা ঠিক সঠিক কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা এর আগেও যে ঘটনাগুলি ঘটেছে তার কোনো সুস্পষ্ট তদন্ত এবং অপরাধীর গ্রেফতারের ঘটনা ঘটেনি, কয়েকটি ঘটনা ব্লগারদের উপর ঘটেছে এবং আজকের এই ঘটনা মানুষকে আরো বেশি আতঙ্কিত করছে। আমরা আশা করি যে এমন একটা রাজনৈতিক পরিবেশ আমরা পাবো যেখানে হয়তো এই অপরাধীরা অন্তত পার পেয়ে যাবে না, তারা আইনের কাছে তাদেরকে হার মানতে হবে, সে প্রত্যাশাই করছি। আবু সাইদ খান এবং রাশেক রহমান দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।